রোদ্দুর রায়কে গ্রেপ্তারের দাবি পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের। আগেই আমরা দেখেছিলাম যে বেলেঘাটা থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। এবার কালীঘাট থানায় এফআইআর দায়ের করলো পশ্চিমবঙ্গ শিক্ষক মঞ্চ। রবীন্দ্রসঙ্গীতে বিকৃতির অভিযোগ, কালীঘাট থানায় রোদ্দুরের বিরুদ্ধে এফআইআর। এই মুহূর্তে সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কু সাতরা। শঙ্কু, অবশ্যই তোমার কাছে যাব যে পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যরা তারা কি বলছেন, তারা কি দাবি রাখছেন এই মুহূর্তে, আর পাশাপাশি বিশ্বভারতীতে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রুজ, তার কাছেও অবশ্যই যাব। তবে অবশ্যই শঙ্কু, তোমার কাছে দেখো শর্মিষ্ঠা, তোমাকে আমি প্রথমেই বলি যে বাংলা সাহিত্যের ইতিহাস যদি তুমি ঘেঁটে দেখো তাহলে রায়গুণাকর ভারতচন্দ্র থেকে আরম্ভ করে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র থেকে আরম্ভ করে মাইকেল মধুসূদন দত্ত, প্রত্যেকেই কিন্তু এই বাংলা সাহিত্যের ইতিহাসে সাহিত্য চর্চার ক্ষেত্রে তারা কিন্তু প্রত্যেকেই সাহস দেখিয়েছেন এবং সেই সাহসটাকে অনেক সময় অনেকে মেনে নেননি। সেই সময় যারা কৌলীন প্রথা অর্থাৎ সাহিত্যের কৌলীন প্রথা অবলম্বন করতেন তারা কিন্তু মেনে নেয়নি, পরে কিন্তু সবাই মেনে নিয়েছেন এবং যার ফল পাচ্ছি আজকের দিনে। কিন্তু কেউ কোনোদিন এ পর্যন্ত বাংলা সাহিত্যের মধ্যে অশ্লীল ভাষা সেটা প্রবেশ করায়নি এবং সেটা এমনভাবে প্রবেশ করানো হয়েছে যেটা প্রভাবিত হয়েছে একেবারে 10-12 বছরের শিশু থেকে আরম্ভ করে বর্তমানের যারা কলেজ পড়ুয়া থেকে আরম্ভ করে বিভিন্ন যুবকেরা, তাদের মধ্যে একেবারে মারণ নেশার মতো এই ধরনের অশ্লীল ভাষা চলে এসছে, যার জন্য প্রতিবাদ দিয়ে নেমে পড়েছেন কিন্তু সারা বাংলার শিক্ষক সমিতির সংগঠনরা। তারা কিন্তু নেমে পড়েছে, তারা এই মুহূর্তে কালীঘাটে এসে অবস্থান করছে। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটু আগে দেখা করেছেন, বলেছেন যে রোদ্দুর রায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে। যারা সাহিত্যকে কলুষিত করছে, যারা মনীষীদের সৃষ্টিকে কলুষিত করছে, তাদের বিরুদ্ধে অবিলম্বে যে কোনো ধরনের পদক্ষেপ নিতে হবে এবং আইনি পদক্ষেপ নিতে হবে। বেলেঘাটা থানাতে যে অভিযোগ করেছিল সেই অভিযোগের এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, তার জন্যই তারা এসছেন। আমার পাশে যিনি রয়েছেন, আচ্ছা আপনার সঙ্গে সিএম এর কি কথা হলো মুখ্যমন্ত্রীর সঙ্গে? হ্যাঁ, আমরা মূলত যেটা বলেছি যে রোদ্দুর রায় আধুনিকতার নাম করে যে বাংলায় অপসংস্কৃতি আমদানি করছে, যার ফলস্বরূপ মালদা, রবীন্দ্রভারতী, বিশ্বভারতী, এবং সেটা আমাদের বাংলা সংস্কৃতি কৃষ্টিকে নষ্ট করছে, মনীষীদের অপমান করা হয়েছে। সিএম যেটা বললেন যে এই বিষয়টা অত্যন্ত খারাপ বিষয়, আমরা এটাকে সমর্থন করি না কোনো মতে। বাংলার মনীষীদের আমি সবচেয়ে বেশি, আমার সরকার সবচেয়ে বেশি সম্মান করেন এবং আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই। সুতরাং বাংলার মনীষীদের যারা অপমান অপবিষ্ট করবে, বাংলাকে যারা বিশ্বের দরবারে কলুষিত করবে, তাদের বিরুদ্ধে অবশ্যই করে ব্যবস্থা করতে হবে। তো এই জায়গা থেকে সিএম আমাদেরকে আশ্বস্ত করেছে এবং আমরা যে আজকের আমরা যেটা বলেছি যে সিএম এর কাছে আমরা বেলেঘাটে যে অভিযোগ করেছি সেই অভিযোগ রেখেছি এবং দ্রুত 24 ঘন্টার মধ্যে রোদ্দুর রায় যাতে গ্রেফতার হয় সেই ব্যবস্থাটা করতে বোঝাই যাচ্ছে যে তারা এই মুহূর্তে রোদ্দুর রায়ের গ্রেফতারের দাবি রাখছেন এবং সেই দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তারা দেখা করেছেন। এবং বিশ্বভারতী থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ। সেই কর্তৃপক্ষ কি ভাবছে, তারা কি পদক্ষেপ নিচ্ছেন সেই সংক্রান্ত বিষয়ের দিকে অবশ্যই নজর থাকবে। কিন্তু আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলেছিলাম, তথ্য প্রযুক্তি আইনের 67 নম্বর ধারায় যে সংশোধনী আনা হয়েছে তাতে প্রকাশ্যে অশ্লীল শব্দ ব্যবহার করা ফৌজদারি অপরাধ। মন্তব্য আইনজীবী কল্লোল বসুর। রবীন্দ্রনাথকে, ওই প্রতিভাকে কলুষিত করে নিচে নামানোর যে চেষ্টায় তাতে রোদ্দুরবাবু বলে যদি কেউ থেকেও থাকেন, তিনি সফল হবেন এবং সবাই তাতে প্রভাবিত হবে এটা নয়। একা রোদ্দুর রায়ের জন্য ইউটিউব চ্যানেলের জন্য আমি ভদ্রলোকের কোনোদিনও কিছু দেখিনি। যদি তিনি অশ্রাব্য কিছু বলেও থাকেন, হ্যাঁ, সেই বিষয়টা নিয়ে জনমানস, ছাত্র সমাজ প্রভাবিত হবে, গোটা ছাত্র সমাজ, এটা আমার বিশ্বাস হয় না। 67 অফ দি আইটি অ্যাক্ট 2000 তার অ্যামেন্ডমেন্ট যা হয়েছে তাতে বলা আছে পাবলিশিং অবসিন ইনফরমেশন এবং উইথ মেটেরিয়াল যদি থাকে সেখানে ক্ষেত্রে তাতে একটা ক্রিমিনাল অফেন্স। অশ্লীল শব্দ ব্যবহার করে রবীন্দ্রসঙ্গীতের বিকৃতি নিন্দায় আইনজীবী মহল। স্পেসিফিক অ্যালিগেশন নিয়ে থানা থেকে বা অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমার কাছে আসে, ডেফিনেটলি আমরা দেখবো সেটা। এই মুহূর্তে আমাদের কাছে কোনো অ্যাভেলেবল কাগজপত্র নেই, যা আমরা পড়েছি সংবাদপত্র বা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া থেকে আমরা পেয়েছি। কিন্তু এই ধরনের ঘটনাগুলো সত্যিই খুব খারাপ এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত সমস্ত লোকের যারা এগুলো করছেন।
রোদ্দুর রায় গ্রেপ্তারের দাবিতে যেমন বিভিন্ন মঞ্চের তরফ থেকে সরব হয়েছেন তারা এবং বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হয়েছে। আমরা গতকাল যে ছবি দেখেছিলাম শান্তিনিকেতনে বিশ্বভারতীর পড়ুয়াদের একাংশ অভিযোগ দায়ের করছে এবং সেখানেও তাদের দাবি যে রোদ্দুর রায়কে গ্রেপ্তার করতে হবে। ইন্দ্রজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছেন। ইন্দ্রজিৎ, বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে আমরা দেখলাম যে পড়ুয়াদের একাংশের তরফে অভিযোগ দায়ের হলো, কিন্তু কর্তৃপক্ষ কি ভাবছে, তারা এই বিষয়টিকে কিভাবে দেখছে? একদমই, আমরা কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু কথা বলেছিলাম। তারা এই মুহূর্তে কোনো অভিযোগ যদিও করেনি। বিশ্বভারতী যে সমস্ত সাধারণ ছাত্রছাত্রীরা রয়েছে, গতকাল শান্তিনিকেতন থানায় রাত্রে একটি মিছিল করে গিয়ে তারা রোদ্দুর রায়কে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, তাছাড়া রোদ্দুর রায় যেন কোনোদিন শান্তিনিকেতনে প্রবেশ না করতে পারেন, তাছাড়া যে সমস্ত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তিনি রয়েছেন সেগুলো অবিলম্বে বন্ধ করতে হবে, সেই সব দাবি নিয়ে একটি এফআইআর দায়ের করেছেন। এই মুহূর্তে সেই সব ছাত্ররাই আমাদের সঙ্গে রয়েছে, তাদের সঙ্গে একটু কথা বলে নেব যে কিভাবে তোমরা কেন হঠাৎ রোদ্দুর রায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করলে বা কি চাইছো তোমরা ওনার? আমরা গতকালই বলেছিলাম যে রোদ্দুর রায় তার যে কবিতা, তার যে ধ্যান ধারণা, সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু বাংলা সাহিত্যের দুই নয়নের মণি রবীন্দ্রনাথ এবং নজরুল, তাকে নিয়ে যখন অশ্লীলভাবে কটূক্তি করা হয় এবং তাদের বিরুদ্ধে ভালগার শব্দ প্রয়োগ করা হয়, সেটার বিরুদ্ধে আমাদের অভিযোগ। এবং রোদ্দুর রায় যতক্ষণ না গ্রেপ্তার হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব। কালকে আমরা ওখানে অভিযোগপত্র জমা দিয়ে এসেছি। আজকে ছেলেরা সবাই ক্লাসে গেছে, শিক্ষার্থীরা, তো ওখান থেকে ফিরে আসার পরে আমরা একটা মিটিং করব এবং শান্তিনিকেতন থানা এ বিষয়ে কি সিদ্ধান্ত নিচ্ছে সেটা আমাদেরকে জানাক, আমরা তারপরে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। একদমই শুনতে পেলে যে কিভাবে ছাত্রছাত্রীরা খুব পোস্টে বা তারা বিকেলের পর মিটিং করবে এবং মিটিং এর পরে তারা সিদ্ধান্ত নেবে এর থেকে বৃহত্তর আন্দোলন কিভাবে যাওয়া যায়। শর্মিষ্ঠা, ধন্যবাদ শঙ্কু, ধন্যবাদ ইন্দ্রজিৎ। রোদ্দুর রায়কে সোশ্যাল মিডিয়া থেকে বিতর্কিত ভিডিওগুলো ডিলিট করে দিতে বলেছিলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রাবণী সেন। তার কোনো উত্তর না এলেও হুমকির ফোন পেয়েছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, অভিযোগ শ্রাবণী সেনের। আমি অনেক দিন আগেই ফেসবুকেই ওনাকেই লিখেছিলাম খুব বিনীতভাবে, এটাকে সরিয়ে নিন, এই পোস্টগুলোকে সরিয়ে নিন, কারণ রবীন্দ্রনাথ মানে আমরা একেবারে মানে রবীন্দ্রনাথ ছাড়া আমরা অন্ধ, এগুলো তুলে দিন। তার কোনো উত্তর অবশ্য আমি পাইনি। আবার তার থেকে আবার অন্য আমাকে এমনি থ্রেট কলও এসছে যে কেন আপনি লিখতে গেলেন, এই জিনিসটা খারাপ লেগেছে সেটা বলেছে। অ্যারেস্ট করলে মোবাইলটাও নিয়ে নিতে হবে, ওখানে বসে যদি মোবাইলে এসব করতে থাকেন। অনেক রবীন্দ্রসঙ্গীত শিল্পী রোদ্দুর রায়ের গ্রেপ্তারি চেয়েছেন। তার গ্রেপ্তারি দাবিতে সরব সঙ্গীত শিল্পী মনোময় ভট্টাচার্য। খুব লজ্জা লাগছে, আমার খুব লজ্জার থেকেও ঘেন্না লাগছে ওই মানুষটার প্রতি। এই নামটাও করতে চাইছি না এই জন্য যে এই লোকটার নাম করা মানে তাকে প্রায়োরিটি দেওয়া। হ্যাঁ, আমার মনে হয় এই লোকটাকে ইগনোর করা উচিত, কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই লোকটা ঠিক মাথার ঠিক নেই। আমার মনে হয় গ্রেপ্তারের দাবি উঠেছে এবং এই জায়গায় এফআইআর হচ্ছে, তুমি একদম সঠিক এটা ডিসিশন। আমার তো মনে হয় অনেক আগেই করা উচিত প্রশাসনের, আমার তো মনে হয় এক্ষুনি অ্যারেস্ট করা উচিত লোকটাকে। যেমন সিনেমায় সেন্সরশিপ আছে, ইউটিউবেও কিন্তু এটা হওয়া উচিত। রোদ্দুর রায়ের এই সমস্ত ভিডিও মানসিক দূষণ ছড়াচ্ছে, অবিলম্বে তাকে গ্রেপ্তার করা হোক দাবি সঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তীর। ভদ্রলোকের কাণ্ড কারখানা এবং পাগলামি ইমিডিয়েটলি বন্ধ করা উচিত, এমন কিছু করা উচিত যাতে লোকটা এই ধরনের কাজ কারবার করতে রীতিমতো একটু বমকে যায় আর কি, অন্তত সে বুঝতে পারে যে সে যেটা করছে সেটা ঠিক করছে না। গ্রেপ্তার একমাত্র উপায়। ডেফিনেটলি দুশ্চিন্তার সব থেকে অ্যালার্মিং সেটা হচ্ছে যে এই জেনারেশনের কিছু ছেলে মেয়ে এই ধরনের পাগলামির, এই ধরনের একটা লোকে রুচিহীন লোককে নিজেদের পথপ্রদর্শক বলে ভেবে ফেলেছে। করোনাকে আন্তর্জাতিক মহামারী ঘোষণা করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ইতিমধ্যে বিশ্বজুড়ে চীনা ভাইরাসের প্রকোপে প্রায় 4,300 জন প্রাণ হারিয়েছেন। 114টি দেশে আক্রান্ত প্রায় 1,18,000। এই পরিস্থিতিতে আক্রান্ত মৃতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা হয়ে WHO has been assessing this outbreak around the clock, and we're deeply concerned both by the alarming levels of spread and severity and by the alarming levels of inaction. We have therefore made the assessment that COVID-19 can be
characterized as a pandemic. আমাদের সঙ্গে এই মুহূর্তে বেলেঘাটা থেকে রয়েছেন প্রতিনিধি অভিজিৎ চন্দ, অন্যদিকে রাজপুর থেকে রয়েছেন প্রতিনিধি ইরন। অভিজিৎ, তোমার কাছে প্রথমেই জানবো যে 2009 সালে H1N1 এর সময় আমরা দেখেছিলাম যে প্যান্ডেমিক কথাটা, এই প্যান্ডেমিক কথাটির সঙ্গে সেখানে পরিচয় হয়েছিল, আর এবার এই করোনা ভাইরাসের ক্ষেত্রে প্যান্ডেমিক ঘোষণা করে দিল হু। এই প্যান্ডেমিক বিষয়টা কি সাধারণ মানুষের কাছে কতটা আতঙ্কের এই প্যান্ডেমিক শব্দটা? সমাদৃতা, যেটা এই শর্মিষ্ঠা, যেটা বলা যেতে পারে প্যান্ডেমিক শব্দটা কিন্তু যথেষ্টই আতঙ্কদায়ক। কারণ 2009 সালে H1N1 অর্থাৎ সোয়াইন ফ্লুকে বলা হয়েছিল প্যান্ডেমিক, অর্থাৎ আন্তর্জাতিক মহামারী। কারণ এত জায়গায় এটা ছড়িয়ে পড়েছিল, এতগুলো দেশে ছড়িয়ে পড়েছিল, বিস্তৃত জায়গায় এটা ছড়িয়ে পড়েছিল, সেই কারণেই এটাকে প্যান্ডেমিক বলা হয়। এবং এইবারও এই নোভেল করোনা ভাইরাস বা কোভিড-19 যেভাবে বিশ্বের 114টা দেশে ছড়িয়ে পড়েছে, আন্টার্কটিকা বাদে বাকি মহাদেশগুলো 5টা মহাদেশেই এটা ছড়িয়ে পড়েছে, সেই কারণে এই 114টা দেশে যেহেতু এই নোভেল করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে, সেই কারণেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এটাকে প্যান্ডেমিক আখ্যা দিচ্ছে। কারণ আউটব্রেক আমরা বলি সেইটা, যে হঠাৎ করে কোনো একটা জায়গায় কোনো একটা রোগের প্রকোপ হলে সেটাকে আউটব্রেক বলা হয়। এপিডেমিক মানে কি, যে যেই রোগটা যে কোনো একটি জায়গায় সেটা ভয়ানক আকার ধারণ করেছে সেটাকে এপিডেমিক বলি, অর্থাৎ মহামারী বলি। আর প্যান্ডেমিক কি না, সেটা বহু জায়গাতে বিস্তৃত এলাকায় বহু এলাকাতে এটা কিন্তু স্প্রেড করেছে, অর্থাৎ ছড়িয়ে পড়েছে, যে অর্থে প্যান্ডেমিক। অর্থাৎ এই নোভেল করোনা ভাইরাস যেটা 114টা দেশে ছড়িয়ে পড়েছে, 1 লক্ষের ওপর মানুষ আক্রান্ত, 4300-র ওপরে মানুষ এটাতে মারা গেছে। ভয়াবহতা শুধু নয়, তার সঙ্গে এটা যেভাবে স্প্রেড করছে তা কিন্তু অত্যন্ত মারাত্মক, সেটাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশ করেছে। একদম স্বাভাবিকভাবে অভিজিৎ, যে করোনা ভাইরাসে প্রায় 4500 মানুষের মৃত্যু হয়েছে, হুয়ের তরফ থেকে তাকে প্যান্ডেমিক হিসেবে ঘোষণা করা হয়েছে। যদিও চিকিৎসকরা তারা বলছেন করোনা অযথা আতঙ্ক করবেন না, এবং মহামারী হলেও তা কিন্তু আতঙ্কের নয়, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, পরামর্শ দিচ্ছেন চিকিৎসক অপূর্ব ঘোষ। আমি বলবো যে লোকজনকে বেশি ভীত সন্ত্রস্ত না হয়েই থাকতে। আমরা জানি যে করোনা ভাইরাস, এই টাইপ অফ করোনা ভাইরাসটা একটু ছোঁয়াচে, কিন্তু যাদের বেশি প্রবলেম হয়, যেমন ধরুন ওভার 70s, ডায়াবেটিস, তো তাদের সব অসুখে, ইভেন অর্ডিনারি ইনফ্লুয়েঞ্জাতেও তাদের বেশি প্রবলেম হয়। প্যানিক করার মতন সিচুয়েশন হয়তো বা আসতে পারে, তবে আমরা আশা করছি যে ভাইরাসগুলো, যে কোনো ভাইরাস, যেমন ধরুন ডেঙ্গু ভাইরাস, সবাই একটা সিজনাল, তারপরে তারা একটু গরম পড়লেই তারা ডাই আউট হয়ে যায়, সেটাই আমরা আশা করছি। কিন্তু যদি আমরা খুব বেশি প্যানিক করি, তবে তো সবার আগে আমাদের প্যানিক করা উচিত। যেসব সচেতনতা আমরা করতে বলছি সেইগুলো আমরা সবসময়ই বলি। ধরুন হ্যান্ড ওয়াশিং, কি মুখে রুমাল দিয়ে কিংবা টিস্যু পেপার দিয়ে হাঁচি দেওয়া। তো আমাদের দেশে কিন্তু কিছু কিছু ব্যাড হ্যাবিটস আছে, আমরা প্রায়ই দেখি মায়েরা মায়েদের আঁচল দিয়ে বাচ্চার নাকের সর্দিগুলো মুছে দিল, কিংবা হয়তো ওড়নাটাকে নিয়েই মুছিয়ে দিল। দ্যাট বিকামস এ সোর্স অফ ইনফেকশন। তো সেইগুলো কালচারাল হ্যাবিটস আমাদের কিছু কিছু খারাপ আছে, সেইগুলোকে ইমপ্রুভ করতে হবে। যেমন যথেষ্ট টিস্যু পেপার ব্যবহার করা, হাঁচি যেখানে সেখানে একটা হাঁচি দিয়ে দিলাম সেটা না দেওয়া, থুতু ফেলা, কোনো একটা প্রসিডিওরের পরে হাত ওয়াশ করা, তো সেইগুলো আমাদেরকে স্পেশালি হ্যান্ড ওয়াশিংটা খুব ভালোভাবেই করতে হবে। চিকিৎসকদের পরামর্শ শুনলেন, অর্থাৎ ন্যূনতম স্বাস্থ্যবিধি মেনে চলুন, অযথা আতঙ্কিত হবেন না। এই করোনা প্রভাবে কিন্তু ইতিমধ্যে ভিসা বাতিল করে দেওয়া হচ্ছে, 13 তারিখ থেকে সমস্ত ভিসা বাতিল করে দেওয়া হয়েছে। এবার উড়ানও বাতিলের খবর পাওয়া যাচ্ছে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ চক্রবর্তী। অনুপ, কি খবর রয়েছে? বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রের খবর জানতে পারি 6টি বিমান কিন্তু এখনো পর্যন্ত বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা থেকে হংকং এবং কুয়ালালামপুর এবং কুমিং চায়না এবং ইত্যাদি সমস্ত বিমান গতকাল রাত থেকে এখনো পর্যন্ত 6টি বিমান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানাচ্ছে ঠিক পরিমাণে যাত্রী পাওয়া যাচ্ছে না এবং সেই কারণে বিমান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যদিও জানানো হচ্ছে যে বিমান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধুমাত্র যান্ত্রিক ত্রুটি নয়, এই কারণে করোনা ভাইরাস আক্রান্ত। তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। এই মুহূর্তে লোকসভায় করোনা সংক্রান্ত বক্তব্য রাখছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। From February 27th, advisories were issued to avoid travel
and returning passengers started to be screened. This is an ongoing exercise. Our embassy in Tehran and consulates in Bandar Abbas and Zahedan are naturally reaching out immediately to Indian nationals in Iran and ascertaining the welfare. An advisory was issued asking our nationals to observe appropriate precautions. Emergency contact details of the Indian mission were put out. Embassy and consulate officials have been reassuring Indian nationals and ensuring that they are in good health and had adequate provisions. I mention this as an overall approach, but also with specific reference to the fishermen community whose welfare has been raised with me by some honorable members. Given the large number of Indians in Iran, it was natural we should seek to sequence the return, taking into account their location and exposure. The initial focus is on visiting pilgrims. Many of them are in Qom, where coronavirus incidence has been very strong. The nature of residency also increases the risks of exposure, and age is a factor to be taken into account. As their welfare is being currently addressed, we are now focusing on Indian students. Many of them are studying medicine and are fully aware of the precautions to be taken in this difficult situation.